বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4-এর একটা লেকচার শেষ করেছি। আজকে 2 নাম্বার লেকচার দিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, তাহলে মোটামুটি ইনশাল্লাহ বুঝতে পারবা। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র প্রতিপাদন করেছিলাম বা দেখিয়েছিলাম। ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র। ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এই সূত্রটার ব্যবহার আজকে আমরা দেখব, অর্থাৎ এই সূত্রটাকে ব্যবহার কিভাবে করা যায় বা এই সূত্রকে ব্যবহার করে আমরা কিভাবে চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে সোজা অসীম দৈর্ঘ্যের পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, আমি আরেকবার বলে দিচ্ছি, সোজা অসীম দৈর্ঘ্যের পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। আরও একবার বলে দিচ্ছি, সোজা অসীম দৈর্ঘ্যের পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা এখন নির্ণয় করব। সেটার জন্য প্রথমে একটা চিত্র আঁকি। চিত্রটা সবাই আগে কমপ্লিট করে নেই। ডিএল, মধ্যবিন্দু হলো ও, এখান থেকে পি বিন্দুর দূরত্ব হলো আর, এটাকে আমরা ধরলাম এ। এম বিন্দু থেকে বিদ্যুৎ যাচ্ছে হলো বাম থেকে ডান দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এখানে কোণ হলো থিটা। তো এই চিত্রের মধ্যে আমরা বায়োট-স্যাভার্টের সূত্র ব্যবহার করতে পারি। বায়োট-স্যাভার্টের সূত্রানুসারে কি লেখা যায় আমরা একটু দেখি। ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। কীভাবে লিখলাম সেটা আগে বুঝে নেই, তারপরে বাকিটা করব। এইটা হলো অসীম দৈর্ঘ্যের একটা তার, বাম দিকে ইনফিনিটি, ডান দিকেও ইনফিনিটি। এটা কেমন তার যদি আমি একটু বুঝাইতে চাই, তাহলে উদাহরণ হিসেবে আমি যেটা বলি সেটা হলো, তোমার বাসার সামনে দিয়ে বিদ্যুতের তার 2 দিকে চলে গেছে, তুমি জানালা দিয়ে অল্প একটু তার দেখতে পাও, তুমি যতটুকু তার দেখতে পাও ততটুকুই কিন্তু বিদ্যুতের তার না। ডান দিকে কত দূরত্বে গেছে তুমি জানো না, বাম দিকে কত দূরত্বে গেছে তুমি জানো না। তাহলে এই তারটাকে আমরা অসীম দৈর্ঘ্যের তার হিসেবে কল্পনা করতে পারি। তো এইরকম একটা তার আমরা এখানে নিলাম। তুমি এই এম বিন্দুতে আসো, বাম দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি আর ডান দিকে হলো প্লাস ইনফিনিটি। এইবার এই তার থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম ডিএল। এই ডিএল অংশের জন্য ডিএল এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হলো ডিবি। তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ডিবি। মিউ নট বাই 4 পাই এটা হলো ধ্রুবক, আই হলো এই তারের মধ্য দিয়ে যে বিদ্যুৎ যাচ্ছে, ডিএল এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য, সাইন থিটা, এখানে থিটাটা হলো তড়িৎ প্রবাহের দিকের সাথে আর এর অন্তর্ভুক্ত কোণ। তড়িৎ প্রবাহের দিকের সাথে আর এর অন্তর্ভুক্ত কোণ, এই কোণের সাইন হলো সাইন থিটা। ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হলো আর, তাহলে এই জায়গায় হলো আর স্কোয়ার। আগে তারটা ছিল আঁকা বাঁকা, বায়োট-স্যাভার্টের সূত্রের মধ্যে যেটা আমরা দেখেছিলাম,
আঁকা বাঁকার ক্ষেত্রে ওইটা প্রযোজ্য, আবার সোজা তারের ক্ষেত্রে প্রযোজ্য, বৃত্তাকার তারের ক্ষেত্রে এটা প্রযোজ্য ক্ষুদ্র অংশের জন্য। কার জন্য? ক্ষুদ্র অংশের জন্য। তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। এখন এটা হলো এই ক্ষুদ্র অংশের জন্য, কিন্তু আমাদের বের করতে হবে সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তোমরা সবাই জানো ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য আমাদের কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। এটা আমি তোমাদের মুখস্থ করেছি অনেকবার। তাহলে সম্পূর্ণ তারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ইন্টিগ্রেশন করার পরে আমাদের কাজ হলো লিমিট বসানো। তোমরা সবাই জানো লিমিট কার বসে? ডি এর পরে যে চলকটা থাকে তার লিমিট বসে। ডি এর পরে এখানে চলক হলো এল, আর এইখানে এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য। এম বিন্দু থেকে বাম দিকে তারের দৈর্ঘ্য হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করব আর শেষ করব কোন জায়গায়? প্লাস ইনফিনিটিতে গিয়ে শেষ করব, প্লাস ইনফিনিটি। এবার মাইনাস ইনফিনিটি থেকে যখন আমি শুরু করব সেই ক্ষেত্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত? উদাহরণ হিসেবে বুঝাই। আমি এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করব। এখন এই জায়গা থেকে শুরু করলাম, যেই মুহূর্তে শুরু করলাম সেই মুহূর্তে তারের দৈর্ঘ্য হচ্ছে 0, কারণ এখান থেকে যখন একটু শুরু করে ডান দিকে চলে যাব তখন তারের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। কিন্তু এই জায়গায় শুরুর মুহূর্তে তারের কোনো দৈর্ঘ্য নাই। যদি তারের দৈর্ঘ্য না থাকে তাহলে এখানে কোনো চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে না, কারণ ডিএল এর মান যদি 0 হয়ে যায় ডিবি এর মান টোটালটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে মাইনাস ইনফিনিটি যখন থেকে শুরু সেই জায়গায় হলো 0। আর ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যোগ করা। যোগ করতে করতে যখন আমি ডান পাশে চলে যাব তাহলে এই সম্পূর্ণ তারটাই আমাদের গণনার মধ্যে চলে আসবে। সম্পূর্ণ তারটা যদি আমাদের গণনার মধ্যে চলে আসে তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের মান যেটা হবে সেটা হবে বি, সম্পূর্ণ মান। তাহলে লিমিটটা আরেকবার বুঝি। এল এর লিমিট মাইনাস ইনফিনিটি থেকে শুরু, প্লাস ইনফিনিটিতে গিয়ে শেষ। আর মাইনাস ইনফিনিটিতে যখন ছিল তখন এই বি অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান হলো 0, আর যখন প্লাস ইনফিনিটিতে চলে যাবে তখন এই বি বা চুম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে বি। এইবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে তোমরা জানো চলক যদি বেশি হয় তাহলে একটু সমস্যা হয়। চলক বেশি বলতে কি বোঝাচ্ছেন আপনি? বোঝাচ্ছি আমি, এখানে ডি এর পরে এল অর্থাৎ এইখানে একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা চলক। এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি? চলক একটা হলো। এইবার এই ডিএলটা যদি আমি এই জায়গায় নেই তাহলে কোণ হয় থিটা। ডিএলটাকে যদি আমি একটু এই পাশে নেই তাহলে কোণের মান কমে যাবে, আরও দূরে সরিয়ে নিলে কোণের মান আরও কমে যাবে, আবার ডান দিকে নিলে কোণের মান বাড়তে থাকবে। তাহলে এখানে থিটা এইটাও একটা চলক। চলক পাইলাম দুইটা। এবার আরেকটা দেখি, যখন এই ডিএলটাকে আমি এই পাশে নিয়ে আসবো তখন এই আর এর মানটাও কী হবে? চেঞ্জ হবে। তাহলে ডিএল এর অবস্থানের জন্য আর এর মানও চেঞ্জ হয়। তাহলে আরও একটা চলক। এখানে চলক হয়ে গেল 3টা, একটা হলো এল, একটা থিটা, আর একটা হলো আর। এই 3টা চলকের জন্য ইন্টিগ্রেশন করা এটাকে একটু কঠিন, আর এই কারণে আমরা কঠিন দিকে না গিয়ে একটু সহজ উপায় খুঁজে বের করব। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার তোমরা একটু খেয়াল করে দেখবা ত্রিভুজ ও পি এম, ত্রিভুজ ও পি এম একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ওপি সমান হচ্ছে আর, পি এম সমান হচ্ছে এ, আর এখান থেকে এই পর্যন্ত আমি ধরতে পারি এল তারের দৈর্ঘ্য। এটাকে আমরা মাইনাস এল ধরলাম, কারণ
মধ্যবিন্দু থেকে বাম দিকে মাইনাস ইনফিনিটি, ডান দিকে প্লাস ইনফিনিটি। যেহেতু বাম দিকে এসেছি তাহলে এটা মাইনাস এল ধরতে পারি আমরা, এই দূরত্বটাকে ধরলাম মাইনাস এল। এবার তাহলে দেখো কট থিটা ইকুয়াল টু কট থিটা টেনের উল্টা। টেনের ক্ষেত্রে আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান কী হবে? ভূমি বাই লম্ব। এখানে ভূমিটা হলো মাইনাস এল আর লম্বটা হলো এ। এই জায়গায় মাইনাস এল ইকুয়াল টু এ কট থিটা। এইবার উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দেই থিটার সাপেক্ষে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডি ডি থিটা এ কট থিটা। এইখান থেকে লেখা যায় এটার মান আছে মাইনাস কোসেক স্কোয়ার। আচ্ছা একটু লিখে দেই, না হলে তোমরা যেমন দেখা যায় ক্যামেরায় দেখা যায় এই জায়গায় মাইনাস ডিএল বাই ডি থিটা দেখা যায়, নিচের অংশ দেখা যাচ্ছে না। ওকে, আমি ডান পাশে লিখি। তাহলে এই জায়গায় লিখলাম মাইনাস ডিএল বাই ডি থিটা ইকুয়াল টু এ মাইনাস কোসেক স্কোয়ার থিটা। কেন লিখলাম? কারণ এটা ধ্রুবক, আর কট থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এটাকে একটু এভাবে লিখতে পারি, মাইনাস মাইনাস কাটা দিয়ে ডিএল ইকুয়াল টু এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ডান পাশে গুণ করে দিলাম, তাহলে ডিএল এর মান আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা মান আমাদের দরকার, সেটা হলো আর এর মান। এই আরটা হলো অতিভুজ আর এটা হলো লম্ব, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা হলো সাইন থিটার উল্টা। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হলো আর, লম্বটা হলো এ, সুতরাং আর ইকুয়াল টু এ কোসেক থিটা। আর ইকুয়াল টু এ কোসেক থিটা। এবার আর এর মান পেয়ে গেলাম, ডিএল এর মানও পেয়ে গেলাম। এই ডিএল এবং আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিব। যেহেতু ভিডিওতে রেকর্ড করা হচ্ছে আমি উপর থেকে মুছে দিলেও সমস্যা নাই। তোমরা একটু 1 নং সমীকরণের দিকে তাকাও। আমি লিখব 1 নং সমীকরণ হতে পাই ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু মিউ নট আই আর 4 পাই। এই অংশটা হলো ধ্রুবক, তাহলে লিখে দিলাম মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, বাইরে নিয়ে গেলাম। এবার ইন্টিগ্রেশন দিলাম, ডিএল এর মান এই জায়গা থেকে বলো এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এইখানে সাইন থিটা রয়ে গেল নিচে। এটা হবে আর এর মান এ কোসেক থিটা, তাহলে এটার স্কোয়ার করে দিলে হবে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। এই 1 নং সমীকরণে জাস্ট মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই বাইরে নিয়ে গেলাম, ডিএল এর মান বসাইলাম, সাইন থিটাটা রয়ে গেল, আর আর এর মান বসাইলাম। আর কোনো কাজ করি নি। এইবার আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হলো এতক্ষণ ডি এর পরে ছিল এল, এখন ডি এর পরে হয়ে গেছে থিটা। ডি এর পরে এল এখন হয়ে গেছে কি? থিটা। তাহলে আমাদের লিমিট তো চেঞ্জ করতে হবে, কারণ আমরা যেটা জানি সেটা হলো ডি এর পরে যা থাকে তার লিমিট বসে। এতক্ষণ ডি এর পরে এল ছিল, এল এর লিমিট ছিল মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, কিন্তু এখন তো ওইটা নাই। এখন আমাকে চেঞ্জ করতে হবে। দেখি কিভাবে চেঞ্জ করা যায়, একটু চিন্তা করি। এটা হলো পি বিন্দু, এখানে ছিল ডিএল, এটা ছিল থিটা, আমি ধরলাম এটা হলো 45 ডিগ্রি ছিল। এবার ডিএলটা যদি আরেকটু দূরে যায় তাহলে থিটার মান ধরলাম 30 ডিগ্রি হয়ে গেল। যদি আরও দূরে যায় 20 ডিগ্রি, আরও দূরে গেলে 5 ডিগ্রি,
তারপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রির কাছাকাছি। 100% 0 ডিগ্রি হবে না। তাহলে যখন দৈর্ঘ্য ছিল -ইনফিনিটি তখন থিটা এর মান কত হবে? 0। থিটার মান কত হবে? যখন এল এর মান -ইনফিনিটি তখন থিটার মান হবে 0 এর কাছাকাছি। তাহলে -ইনফিনিটি এর জায়গায় আমরা এখন লিখব 0। কোনো সমস্যা? এবার বিদ্যুৎ ডান দিকেই কিন্তু যাচ্ছে, এই যে ডান দিকে যাচ্ছে। যদি এই ডিএল অংশটাকে আমি আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসি তাহলে এখানে হবে 90 ডিগ্রি। যদি আমি এই পাশে নেই তাহলে এই জায়গায় কোণ হবে 120 ডিগ্রি। যদি আরও দূরে নেই তাহলে হবে 150 ডিগ্রি। যত ডান দিকে যাব কোণের মান আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হতে পারে 180 ডিগ্রি। 180 ডিগ্রিও হতে পারে না, কিন্তু 180 ডিগ্রির কাছাকাছি হতে পারে। তখন আমরা সেটাকে 180 ডিগ্রি ধরতে পারি। ওটাকে আমরা এখানে লিখে দিলাম পাই। দেখা যাচ্ছে 0 থেকে পাই লিমিট। আর এই জায়গায় 0 থেকে বি আগের মতোই আছে, কারণ এই জায়গায় বি তো আর চেঞ্জ হয়নি। এইবার আমরা এটার মানটাকে ক্যালকুলেট করি, দেখি কি হয়। টেনশনের কোনো কারণ নেই। এই জায়গায় ডিবিকে ইন্টিগ্রেশন করলে হবে বি 0 থেকে বি μ0 I ডিভাইডেড বাই 4 পাই। ইন্টিগ্রেশন দিয়ে দিলাম 0 থেকে পাই। এই জায়গায় দেখো কাটাকাটি করলে কি হয়, কোসের স্কোয়ার কাটা, একটা এ কাটা, নিচে একটা এ থাকে, এই এটা বাম পাশে নিয়ে আসলাম। এইখানে শুধু থাকে সাইন থিটা ডি থিটা। সহজ হয়ে গেল ইন্টিগ্রেশনটা, সবই কাটা চলে গেল, শুধু সাইন থিটা ডি থিটা রয়ে গেল। এবার এই জায়গায় মান বসিয়ে দেই বি -0 ইকুয়াল টু μ0 I ডিভাইডেড বাই 4 পাই এ। সাইন থিটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে -cos থিটা 0 থেকে পাই। এবার বি ইকুয়াল টু μ0 I ডিভাইডেড বাই 4 পাই এ। মাইনাসটাকে আমি বাইরে নিয়ে গেলাম, ব্র্যাকেটের ভিতরে মান বসাইলাম, থিটার জায়গায় একবার পাই cos পাই, মাইনাস দিয়ে থিটার জায়গায় হবে 0 ডিগ্রি। তোমরা দেখো বি ইকুয়াল টু -μ0 I ডিভাইডেড বাই 4 পাই এ। এই জায়গায় cos পাই এর মান হচ্ছে cos 180 ডিগ্রি, এর মান হচ্ছে -1, লিখলাম -1। সূত্রের মাইনাস লিখলাম, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 লিখলাম। তাহলে এখানে হবে -1 হচ্ছে -2 এটার সাথে যদি গুণ করো তাহলে দেবে +2 এটা দিয়ে যদি ভাগ করো তাহলে হয়ে যাবে বি ইকুয়াল টু μ0 I ডিভাইডেড বাই 2 পাই এ। বি ইকুয়াল টু μ0 I ডিভাইডেড বাই 2 পাই এ। এটা কখন প্রযোজ্য? যদি একটা অসীম দৈর্ঘ্যের তার থাকে। কত দৈর্ঘ্যের তার? অসীম দৈর্ঘ্যের। অসীম বললে একদম সূর্য পর্যন্ত যাইতে হবে এরকম না, নির্দিষ্ট সীমার বাইরে অসীম বলা হয়। তো যদি অসীম দৈর্ঘ্যের তার থাকে তখন এই তারের নিকটে, মনে করো এই বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রের মান বের করবা, পি বিন্দুতে তোমার শুধু জানতে হবে তার থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব কত, মানে সরাসরি দূরত্বটা কত, এটা হলো এ। আর জানতে হবে তারের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে। এই দুইটা জিনিস জানতে পারলেই তুমি পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবা। কারণ μ0 এর মান আমরা জানি, 2 পাই এর মানও আমরা জানি। এই জন্য বললাম যে পদার্থবিজ্ঞান অনেক সহজ যদি আমরা বুঝতে পারি। পদার্থবিজ্ঞানের মতো সহজ আমার মনে হয় কোনো সাবজেক্ট আর নাই, অন্য কোনো সাবজেক্ট, বাংলাও না, বাংলা অনেক কঠিন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা শিখলাম, এটা দিয়ে অঙ্ক করবো একটু পরে, আরেকটা প্রতিপাদন শিখে নেই, তারপর এটা দিয়ে আমরা অঙ্ক করবো একসাথে, দুইটা দিয়ে। তোমরা যদি কোনো অংশ বুঝতে না পারো একটু বারবার দেখবা, বারবার দেখলেই বুঝতে পারবা ইনশাল্লাহ। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে লিখি পরিমাণ, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে
চুম্বক ক্ষেত্র, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। তোমরা সবাই চিত্রটা আঁকবা আগে, চিত্র বুঝলেই মোটামুটি হয়ে যায় অনেক কিছু। এটা হলো ডিএল, তড়িৎ প্রবাহের দিক, এটা ও বিন্দু। আমি একটু বুঝিয়ে নিই, তারপরে না বায়োট-স্যাভার্টের সূত্র লিখে নেই। বায়োট-স্যাভার্টের সূত্রানুসারে তোমরা চন্দ্রবিন্দুগুলো দিয়ে নিও, আমি চন্দ্রবিন্দুগুলো দেইনি, ওইগুলো তোমরা দিয়ে নিও। বায়োট-স্যাভার্টের সূত্রানুসারে ডিবি ইকুয়াল টু μ0/4 I dl sin থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা আমরা জানি বায়োট-স্যাভার্টের সূত্র অনুসারে। এবার আমি এটার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা একটু বুঝিয়ে নেই, তারপরে বাকিটা করতেছি। এটা হলো একটা বৃত্তাকার কুণ্ডলী যার কেন্দ্র হচ্ছে ও, যার কেন্দ্র হলো ও। এই কুণ্ডলীর ব্যাসার্ধ হলো আর। এইবার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএল, এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই। এই জায়গায় গিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক কোনটা? শুধু এই জায়গায় না, যে কোনো বিন্দুতে বিদ্যুৎ প্রবাহের দিক হবে তার স্পর্শক বরাবর। যে কোনো বিন্দুতে বৃত্তাকার পরিবাহী বা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে বিদ্যুৎ প্রবাহের দিক হবে ওই কুণ্ডলীর স্পর্শক বরাবর। তাহলে এই বিন্দুতে বিদ্যুৎ প্রবাহের দিক হলো ডান দিকে, স্পর্শক বরাবর। এইবার ব্যাসার্ধের সাথে বা আর এর সাথে এই তড়িৎ প্রবাহের অন্তর্ভুক্ত কোণ থিটা এর মান হলো 90 ডিগ্রি। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এবার এই জায়গায় আমরা ব্যবহার করলাম কিভাবে বায়োট-স্যাভার্টের সূত্র সেটা একটু দেখে নিই। আমাদের টার্গেট ও বিন্দুতে কি বের করা? চুম্বক ক্ষেত্র বের করা। ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করা। তাহলে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য, ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে ডিবি। এই অংশটা হলো ডিএল, এই জন্য এটা হচ্ছে ডিএল। এটার মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে হলো আই, বিদ্যুৎ দেখাইলাম আই। এটার মধ্যবিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হলো আর, এই যে আর। আর এই জায়গায় তড়িৎ প্রবাহের সাথে আর এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, দেখাইলাম থিটা। কিন্তু এই জায়গায় থিটার মান কয় ডিগ্রি? থিটার মান কয় ডিগ্রি? আই ডিএল বাই আর স্কোয়ার। এখানে থিটার মান হলো 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। এই কারণে এই সাইন আর এখানে আসলো না। এবার সম্পূর্ণ তারের জন্য যদি আমি বের করতে চাই, সম্পূর্ণ তারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন μ0/4 I dl ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমাকে তোমরা বলবা যে এখানে লিমিট হবে কার? লিমিট হবে এল এর। এখানে এল মানে কি? এল মানে হচ্ছে এখানে যে তারটা পেঁচানো আছে সেই তারের দৈর্ঘ্য। আমরা এখানে একটা প্যাচ কল্পনা করলাম বা একটা পাক কল্পনা করলাম। যদি এখান থেকে আমি শুরু করি, শুরুতে তারের দৈর্ঘ্য হলো 0। শুরুতে তারের দৈর্ঘ্য কত? আর এখান থেকে শুরু করে যদি সম্পূর্ণটা ঘুরে চলে আসি, তাহলে এখান থেকে ঘুরে আবার এই পাশে আসলে এটা হলো একটা বৃত্তের পরিধি। এটা কি হবে? বৃত্তের। যদি আমি এটাকে এল ধরি তারের দৈর্ঘ্য, তাহলে এটাকে লেখা যায় 2πr। বৃত্তের পরিধি 2πr কেন? এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর। ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর দেওয়া আছে। তাহলে এল ইজ ইকুয়াল টু 2πr। তাহলে 0 থেকে এল অথবা একবারে লিখে দিলাম 2πr। তাহলে যখন তারের দৈর্ঘ্য 0 তখন এখানে চুম্বক ক্ষেত্রের মান হলো 0। যখন সম্পূর্ণ তারটা হিসেব করে ফেললাম তখন হবে বি।
কারো কোনো আপত্তি আছে? এইবার এইখানে চলক কয়টা? আগের বার চলক ছিল 3টা, এই জায়গায় চলক কয়টা দেখা যাচ্ছে? একটা চলক তো বাদ হয়ে গেল, এল আর একটা হচ্ছে আর, 2টা চলক মনে হচ্ছে, কিন্তু 2টা চলক এইখানে নাই, শুধুমাত্র এলটাই চলক, এই আরটা হলো ধ্রুবক। কারণ কি? কারণ হলো যখন তুমি একটা বৃত্ত নিয়েছো, এই বৃত্তের এখানে ডিএল নাও অথবা এখানে নাও অথবা এখানে নাও অথবা এখানে নাও, যেখানেই নাও দূরত্ব হবে আর, তাহলে আর তো আর চেঞ্জ হচ্ছে না, আর কোনো অবস্থাতেই চেঞ্জ হচ্ছে না, তাহলে এই আরটা হয়ে গেল এবার ধ্রুবক। এখানে চলক আছে মাত্র একটা, ইন্টিগ্রেশন করা আমাদের জন্য এটা কঠিন না। এখানে লিখলাম বি, 0 থেকে বি, আর এখানে ধ্রুবক আছে হলো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশন ডিএল 0 থেকে 2 পাই আর লিখে দিলাম। এইবার মানগুলো বসাবো, বি ভেঙে লিখে দেই, হবে বি মাইনাস 0 ইকুয়াল টু ডান পাশে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার লিখে দিলাম। ডিএল কে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু এল হয়, তাহলে লিখে দিলাম এল, নিচের লিমিট হলো 0, উপরে হলো 2 পাই আর। এইবার মান বসিয়ে দিব, বাম পাশে শুধু বি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এইখানে আমাকে বলো এল এর জায়গায় কি বসবে? সম্পূর্ণটা 2 পাই আর, এল এর জায়গায় কি বসবে? 0, ঝামেলা শেষ। এইবার এই 0 তো বাদ, 2 দিয়ে কাটলে এখানে হবে 2, পাই পাই কাটা যায়, আর দিয়ে কাটলে এখানে একটা আর, সুতরাং বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আর। এই চুম্বক ক্ষেত্র কখন? যখন একটা বৃত্তাকার কুণ্ডলী নিবা, এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত? আই। এইবার এইটা আমি দেখাইলাম একটা পাকের জন্য, কয়টা পাক? এবার আমি যদি এখানে 10টা পাক নেই, তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে। যদি এন সংখ্যক পাক নেই, লিখে দিলাম এন সংখ্যক পাকের ক্ষেত্রে বা প্যাচের জন্য বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর, জাস্ট এন দিয়ে গুণ করলাম, কারণ আমি এখানে দেখিয়েছি একটা পাকের জন্য চুম্বক ক্ষেত্র যদি 1 টেসলা হয়, 2টা পাকের জন্য চুম্বক ক্ষেত্র হবে 2 টেসলা, 3টার জন্য হবে 3 টেসলা। এই জন্য এন সংখ্যকের জন্য হবে এন গুণ মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর। 2টা সূত্র একসাথে দেখি আমরা, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। যখন পাক সংখ্যা বা বৃত্তাকার থাকবে কুণ্ডলী, তখন এখানে থাকবে এন আর থাকবে ব্যাসার্ধ, আর যখন সোজা পরিবাহী হবে এখানে হবে মিউ নট আই শুধুমাত্র, এই জায়গায় থাকবে 2 পাই এ। এটা হলো লম্ব দূরত্ব। ভালো করে যদি প্রতিপাদনগুলো বুঝতে পারো, অঙ্ক করা কোনো ঘটনা না। আর যদি প্রতিপাদন ভালো করে বুঝতে না পারো, অঙ্ক মুখস্থ করবা 1 দিন 2 দিন 5 দিন, ধরলাম 1 সপ্তাহ বা 1 মাস থাকবে, তারপরে তোমার মন থেকে আবার মুছে যাবে। আর এই চিত্রগুলো মনের ভিতরে যদি থাকে, এই সূত্রগুলো জাস্ট একটু দেখলেই মনে পড়ে যাবে যে এইগুলো তো এইভাবে ছিল। এই জন্যেই শুধুমাত্র আমি প্রতিপাদনগুলো করাই, যাতে করে তোমাদের মনে থাকে। ওকে, এইবার একটা অঙ্ক করব আমরা। একটা চিত্র দেখাইলাম, একটা তার দেখিয়েছি 10 মিটার লম্বা, তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে পি একটা বিন্দু নিলাম, পিটা হলো তার থেকে 5 সেন্টিমিটার দূরে। কত সেন্টিমিটার দূরে? 5 সেন্টিমিটার দূরে।
আমাদের কাছে প্রশ্ন হলো 1 নাম্বার, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো বা চুম্বক ক্ষেত্রের মান বের করো। চুম্বক ক্ষেত্রের লিখতে পারো চুম্বক ক্ষেত্রের মান বের করো, একই কথা। 2 নাম্বার, তারটিকে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী পাকিয়ে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করো। আমি আরেকবার বলে দিচ্ছি, 1 নাম্বার প্রশ্নটা হলো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করো, পি বিন্দুতে। আর 2 নাম্বার প্রশ্নটা হলো এই তারটাকে আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করব। তারটিকে কত সেন্টিমিটার ব্যাসার্ধের? 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী পাকিয়ে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করো। কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত সেটা আমাদের বের করতে হবে। আমি একটা একটা করে দিচ্ছি। 1 নাম্বার, এখানে কি কি দেওয়া আছে আমাকে একটু বলো। এখানে দেওয়া আছে I = 2 এম্পিয়ার, আর দেওয়া আছে A = 5 সেন্টিমিটার সমান হলো 0.05 মিটার। 100 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়া যায়। আমরা বের করব চুম্বক ক্ষেত্রের মান B = হোয়াট। একেবারে সহজ একটা অঙ্ক। আমরা জানি B = μ0 I / 2 পাই A। μ0 এর মান হলো 4 পাই × 10⁻⁷ ইন্টু I এর মান হলো 2, এখানে লিখলাম 2 পাই ইন্টু এর মান হলো 0.05। এবার এটা যদি কাটাকাটি করে দেই, এখানে হবে 2, এখানে কত হবে 2, 2 দুগুণে এখানে হবে 4। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কত হয়? এখানে লিখে দিলাম 4 × 10⁻⁵ ডিভাইডেড বাই 5। এটাকে যদি উপরে 100 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 5। এবার এখানে হয় 8 × 10⁻⁶ টেসলা। বি এর মান 8, মানে 5টা হয় 40.8, 10⁻⁵ না লিখে 8 × 10⁻⁶ লিখলাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, কোনো সমস্যা নাই। এইটাকে আবার এইটাও লেখা যায় B = 8 মাইক্রো টেসলা। মাইক্রো টেসলাকে যদি টেসলায় নিতে চাই তাহলে 10⁻⁶ দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আসলো 8 × 10⁻⁶ টেসলা। 1 নাম্বার অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা যাব 2 নাম্বার অঙ্কে। তার থেকে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের কি পাকাইতে হবে? কুণ্ডলী পাকাইতে হবে। কুণ্ডলী পাকানোর পরে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। দৈর্ঘ্য L = 10 মিটার, দৈর্ঘ্য L = 10 মিটার। আর কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আর এর মান 8 সেন্টিমিটার সমান হলো 0.08 মিটার। এই পর্যন্ত লিখলাম। আমাদের লাগবে B = হোয়াট। I আগের মতোই আছে। এইবার আমরা সূত্রটা লিখি। আমরা জানি এটা 2 নাম্বার, μ0 Ni/2r। একটু তাকিয়ে দেখো কি কি আছে। I এর মান আছে, আর এর মানও আছে, μ0 এর মান আমরা জানি। আমাদের এই জায়গায় লাগবে n এর মান। n এর মান মানে হচ্ছে পাক সংখ্যা কত। তোমরা একটু চিন্তা করে আমাকে বলো।
যদি আমার এই তারটা 10 মিটার লম্বা হয়, এই তারটাকে যদি আমি এভাবে পেঁচাই, এই যে এভাবে পাক সংখ্যা দাঁড়াইলো, এই পাক সংখ্যা এখানে কয়টা এটা আমাকে হিসাব করে বের করতে হবে। অর্থাৎ এখানে কয়টা প্যাচ দিলাম সেই প্যাচটা আমাকে কি করতে হবে, হিসাব করে বের করতে হবে। দেখি কিভাবে করা যায়। এখানে তারের দৈর্ঘ্যটা বলা আছে 10 মিটার, তারের দৈর্ঘ্য বলা আছে 10 মিটার। তো 10 মিটার তারকে যদি আমরা 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কুণ্ডলী পাকাই, এরকম হবে। মনে করো এইটা হলো 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কুণ্ডলী, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের কুণ্ডলী। তো এইখানে একটা পাক দিলাম, তারপরে তার রয়ে গেল, আমি আবার আরেকটা পাক দিলাম, তারপরে আরেকটা পাক দিলাম, এইভাবে চলতে থাকলো। তো একটা পাকের জন্য কয়টা পাক, একটা পাকের জন্য কতটুকু তার লাগে সেটা আমরা দেখি। এইটার পরিধি হলো 2πr। একটা পাকের পরিধি কত, বৃত্তের ব্যাসার্ধ তো আর, অর্থাৎ 8 সেন্টিমিটার জানি আমরা। তাহলে একটা পাকের জন্য আমাদের লাগবে 2πr পরিমাণ তার। তাহলে এখানে কয়টা পাক হবে জানি না। তো জানি না যেহেতু, তাহলে ধরলাম এখানে n সংখ্যক পাক হবে। কয়টা পাক, এই n সংখ্যক পাক মিলে মোট তারের পরিমাণ কত, l। মোট তারের পরিমাণ কত, l। কারণ l দিয়ে আমি n সংখ্যক পাক করব, যার একটা পাকের জন্য তার লাগবে 2πr। আমি আবারও বলছি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা হলো একটা বৃত্তের জন্য। তো একটা বৃত্তের জন্য আমি জেনে গেলাম, কিন্তু এরপরে কয়টা পাক হবে সেটা আমি জানি না। ধরলাম n সংখ্যক, তাহলে n সংখ্যকের জন্য মোট দৈর্ঘ্য এত, কিন্তু আমার মোট তার আছে হচ্ছে 10 মিটার, যেটা হলো l। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি n = l ডিভাইডেড বাই 2πr, n = l ডিভাইডেড বাই 2πr। তাহলে আমি এখানে লিখে দিলাম n = l ডিভাইডেড বাই 2πr। এই জায়গায় 10 2 × 3.1416 ইন্টু আর এর মান হলো 0.08, 0.08। এইবার এই মানগুলো তোমরা জাস্ট এইখানে বসিয়ে দিবা। এখানে n এর মানটা বের করবা, n এর মানটা বের করার পরে এই জায়গায় বসাবা 4π × 10⁻⁻7, আর এইখানে n এর মান যা আছে সেটা বসাবা। এখানে i এর মান 2, নিচে হলো 2 × 0.08। এখানে কিন্তু এই n এর মানটা বসাবা। n এর মানটা বসানোর পরে রেজাল্ট যা আসবে তাই টেসলা। তাহলে আমরা দুইটা অঙ্ক আজকে শিখলাম, এটা সৃজনশীলের মধ্যে থাকবে। পরের দিন আমাকে জানাবা 2 নাম্বার অঙ্কের রেজাল্টটা কত, 2 নাম্বার অঙ্কের রেজাল্টটা কত সেটা আমাকে জানাবা। আমি এই অংশটা মুছে দিলাম, এর সাথে আমি আরও একটা HW দিয়ে দিলাম তোমাদের। এখানে দিলাম 5 এম্পিয়ার, এখানে দিলাম 15 মিটার, এখানে দিলাম 7 সেন্টিমিটার, আর এখানে দিলাম 6 সেন্টিমিটার। আমি এতটুকু এডিট করে দিলাম 5 এম্পিয়ার, এটা হলো 15 মিটার, 7 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার। তাহলে তোমরা দুইটা অঙ্কের রেজাল্ট আমাকে জানাবা, দুইটা না সরি 3টা, আগের 2 নাম্বার আর এখন আবার 2টা অঙ্ক আছে। এই 3টা অঙ্কের রেজাল্ট তোমরা আমাকে আগামী ক্লাসে জানাবা। আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, বা এই ভিডিও দেখার পরে কমেন্টে লিখে দিবা, আমি পরে বলে দিব ঠিক আছে অথবা ঠিক নাই। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ আছো, সবাই খুব সাবধানে থাকবা, বাইরে বের হবো না খুব জরুরি প্রয়োজন ছাড়া। তারপরও বাসায় যেন অতিথিদের যাতায়াত না থাকে, কোনো গেস্ট যাতায়াত এই মুহূর্তে করার দরকার নাই। সাবধানতায় তোমাকে রক্ষা করতে পারে। আর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আজকে শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।